আচ্ছা, ভেক্টর প্রোডাক্টসের আগে সংজ্ঞাটা দেখে নিই, তারপরে আমরা এই বিষয়টা জিওমেট্রিক্যালি বোঝার চেষ্টা করব। তাহলে ভেক্টর প্রোডাক্টস কার হয়? দুটো ভেক্টরের। দ্য ভেক্টর প্রোডাক্টস অফ টু ভেক্টরস এ অ্যান্ড বি। এই দুটো ভেক্টরসের ডিরেকশন নির্দিষ্ট অ্যাঙ্গেল, হুজ ডিরেকশনস আর ইনক্লাইন্ড at an angle theta is v vector বলছি, whose magnitude is mod A mod B sin theta and whose direction is perpendicular to both A and B. A sense that এখানে এ থেকে বিতে রোটেটটা হবে, এটা রাইট হ্যান্ডেড সিস্টেমে রোটেটটা হবে। তাহলে আমরা বলতে পারি দ্য রোটেশন ফ্রম এ টু বি, এটা রাইট হ্যান্ডেড সিস্টেমে, তাহলে ইজ রাইট হ্যান্ডেড। আমরা এটা জিওমেট্রিক্যালি বুঝবো। হ্যাঁ, এইখানে দেখো দুটো ভেক্টরস বলেছে না, যে এটা এইভাবে থাকতে পারে, এটা এইভাবে থাকতে পারে। এটা যে সব সময় এইভাবে এক জায়গায় এটা ছেদ করবেই এমন নয়, আমাদের এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে ধরো। তো আমরা এইটাকে এর ডিরেকশন এর প্যারালাল আমরা এটাকে নিয়ে যাব। হ্যাঁ, এইটা এর প্যারালাল এটা নিয়ে যাব, তুমি ইচ্ছে মতো নিয়ে এসে এখানে ছেদ করাও। তাহলে এইবার দেখো তো আমরা এইখানে তাহলে দুটো ভেক্টরস পেলাম। দেখো তো ভেক্টরস দেখতে পাচ্ছ, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখন এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত? থিটা। তো এইখানে থিটা না সব সময় এটা পজিটিভ আমরা নিয়ে ভাববো, অর্থাৎ এর আগে আমরা কী করেছিলাম বলে তো, ডট প্রোডাক্টে 0 থেকে আমরা 180 ডিগ্রি অবধি নিয়েছিলাম, সেখানে পজিটিভ সবসময় অ্যাঙ্গেল নিয়েছি, অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করেছি। তো এই ক্ষেত্রেও আমরা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করব। তো এই দুটো ভেক্টরস তার মাঝের অ্যাঙ্গেল হলো থিটা, তাহলে এর সঙ্গে লম্বভাবে অবস্থান করবে এটা। দেখো তাহলে এই যে লম্বভাবে অবস্থান করছে এই ভেক্টরটি, এটা লম্বভাবে তো এইভাবেও থাকতে পারে, তাই না? তাহলে লম্বভাবে দুই দিকে থাকতে পারে, সেই জন্য এখানে একটা কথা বলেছে। দেখো দেখো হুজ ডিরেকশন ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি বললে শুধু এইটা অথবা এইটা বোঝায়, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা সেইটা নির্দিষ্ট করে দিয়েছে। ইন সাচ এ সেন্স দ্যাট দ্য রোটেশন ফ্রম এ টু বি ইজ রাইট হ্যান্ডেড। দেখো এটা খুব মজার, এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এ থেকে বি এটা তৈরি হচ্ছে এইভাবে। দেখো এ থেকে বি এইটা যদি এইভাবে রোটেট করে তাহলে এর ডিরেকশান এরকম হবে, এটা রাইট হ্যান্ডেড সিস্টেমের নিয়মে। তেমনি এইটা যদি উল্টো দিকে ঘোরে, অর্থাৎ সাপোজ এরকম, এটা এ এটা বি, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা এই দিকে এরকমভাবে ঘুরছে, এইরকম করে ঘোরাচ্ছি, তাহলে এটা এরকম হবে। তাহলে সেন্সটা আশা করি বোঝা গেছে। তাহলে এইখান থেকে এই দিকে যদি ঘোরে, অর্থাৎ এইভাবে যদি ঘোরে, তাহলে
এটা নিচের দিকে হবে। আর রাইট হ্যান্ডেড সিস্টেমটা কি না, রাইট হ্যান্ডেড সিস্টেমটা এরকম। আরেকবার দেখে নাও, এই দেখো এটা এ এটা বি, তাহলে এই অ্যাঙ্গেল এটা এইরকমভাবে যদি ঘুরে এরকমভাবে যদি রোটেশন হয় তাহলে হবে অ্যাঙ্গেল এইরকম হবে, এটা হবে এর সঙ্গে উভয়ের সঙ্গে এটা পারপেন্ডিকুলার। এখন লক্ষ্য করে দেখো, এই যে দুটো ভেক্টর, এই ভেক্টরের এই ভেক্টরের মান তো আছেই, এর লম্ব দিকে যে ভেক্টরটি রয়েছে দেখো, এই ভেক্টরের মান যদি ছোট হয় তাহলে এর যে এই দিকে যে লম্ব অর্থাৎ ভেক্টরের যে মান সেটা ছোট হবে। যদি এই মানটি ছোট হয় তাহলে এটা ছোট হবে, যদি উভয়ে বড় হয় তাহলে এই মানটি বড় হয়ে যাবে, কিন্তু ডিরেকশন সেম থাকবে। যদি এ এবং বি ভেক্টরের ডিরেকশন সেম থাকে তাহলে এই ভেক্টরের ডিরেকশন সেম থাকবে, শুধু মানের পরিবর্তন হবে। অর্থাৎ এই ভেক্টরটা ছোট বড় হচ্ছে, এই ভেক্টরটাও ছোট বড় হবে, এই ভেক্টরটা ছোট বড় হচ্ছে, এই ভেক্টরটাও ছোট বড় হবে। এই দুটোর উভয়ের পরিবর্তন হচ্ছে, এটারও পরিবর্তন হবে। আশা করি এটা বোঝাতে পেরেছি। তাহলে এদের ডিরেকশন যদি সেম হয়, এদের ডিরেকশন যদি সেম রেখে অর্থাৎ এর ডিরেকশন নির্দিষ্ট রেখে দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্যকে কমাচ্ছি তাহলে এর পরিবর্তন হবে, কিন্তু এর ডিরেকশন সেম থাকবে। এর ডিরেকশনটা নির্দিষ্ট করো, দিয়ে এর পরিবর্তন করো, তাহলেও এর ডিরেকশনটা সেম থাকবে, উভয়ের উপরই লম্ব সব সময়, কিন্তু এটা কি হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে কার উপরে, এটার উপরে, কিন্তু মানের পরিবর্তন হচ্ছে। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা এইটা একটা ভেক্টর নিলাম, এটা এ ভেক্টর, আর একটা ভেক্টর নিলাম, এটা বি ভেক্টর। এই দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট তৈরি করবো। হ্যাঁ, ক্রস প্রোডাক্ট মিন্স আমরা জানি, শিখেছি যে এইটা তাহলে এইখানে এই উভয়ের উপরে লম্ব হবে। এই দেখো এই দিকে হলো ভি ভেক্টর। আমরা ভি ভেক্টর কি পেয়েছি গো? ভি ভেক্টর পেয়েছি মড এ মড বি পেয়েছি সাইন থিটা। এই দেখো এই অ্যাঙ্গেলটি হলো থিটা, এটা এ থেকে বি এর দিকে রোটেট করছে। এই ভি এর দিকে যে ইউনিট ভেক্টর এই যে এইটা, এটা হলো এন ক্যাপ। তাহলে এর সঙ্গে আমরা এন ক্যাপ গুণ করলাম, তাহলে এই অবধি এটা কি হলো ম্যাগনিটিউড, আর এই এন ক্যাপ দিয়ে তাহলে কি বোঝাচ্ছে গো? এটা বোঝাচ্ছে ডিরেকশন। কার ডিরেকশন? অফ দ্য ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট। আর এটা কি ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড কার ম্যাগনিটিউড? অফ দ্য ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট। দেখো আরেকটি বিষয়ের উপরে এটা নির্ভর করছে, এই থিটার মান যদি ইনক্রিজ করে তাহলে এ এবং বি এর দৈর্ঘ্য এক হলেও সাইন থিটা বৃদ্ধি পেল বলে ভি ভেক্টরের মান বেড়ে যাবে। অর্থাৎ আমরা এরকম বলতে পারি, এই দেখো এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল, এই দুটো ভেক্টরের দৈর্ঘ্য সেম রাখলাম, হ্যাঁ, কিন্তু মাঝের যে অ্যাঙ্গেল, মাঝের অ্যাঙ্গেলটা যদি ছোট বড় হয়, অর্থাৎ দেখো এইখান থেকে যদি এইরকমভাবে বড় হতে থাকে তাহলে এই ভেক্টরটি না এটা ধীরে 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 বাড়তে থাকবে। অর্থাৎ কী হবে জানো তো, যখন এইরকম তখন ভেক্টরটা এরকম দেখতে পাচ্ছ, যখন একটু ঘুরে গেল এদের দৈর্ঘ্য সেম কিন্তু অ্যাঙ্গেল এটা পরিবর্তন হয়েছে, সঙ্গে সঙ্গে দেখো একটু বেড়ে গেল, আরও একটু বৃদ্ধি করে দাও আরও বেড়ে যাবে। এইভাবে এটা ধীরে 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 উপরে উঠবে। কেন? অর্থাৎ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, অর্থাৎ মানের বৃদ্ধি পাবে। কখন? এদের দৈর্ঘ্য নির্দিষ্ট, অথচ এরা যখন অ্যাঙ্গেলটা বৃদ্ধি পাচ্ছে সঙ্গে সঙ্গে এই মানটা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে কার কার উপর নির্ভর করলো? এই ভেক্টরটির মান, এই ভেক্টরের মান, এই ভেক্টরের মান এবং এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। তাহলে এর উপরে নির্ভর করছে আমাদের এই প্রোডাক্ট অফ টু ভেক্টরস, তার ম্যাগনিটিউড। আরেকটা বিষয় একটু দেখে নাও।
এ ভেক্টরটা আমি ধরে নিচ্ছি এই প্লেনে আছে, মিনস এই বোর্ডে আছে, বি ভেক্টরটা এই বোর্ডে আছে, তাহলে এন ভেক্টরটা এইরকম করে আছে। হ্যাঁ, যদি এ থেকে বি এর দিকে রোটেশন এরকম হয়, আর যদি উল্টো রোটেশন হয়, অর্থাৎ বি ভেক্টরটা এই দিকে থাকে, এ থেকে বি এই দিকে যায়, তাহলে ভেক্টরটা প্রোডাক্ট ভেক্টরটা এই দিকে না হয়ে দেওয়ালের অপোজিটে ওই দিকে আমাদের তার ডিরেকশনটি হবে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস দেখে নাও, দেখো এই ভি ভেক্টরটি যদি জিরো ভেক্টর হয় তাহলে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। তো এইখানে এন ক্যাপ তো নির্দিষ্ট, তাই এটা জিরো হতেই পারে না কখনো। তাহলে জিরো হতে পারে কি কি? হতে পারে মড এ ভেক্টর জিরো, মড বি ভেক্টর জিরো, অথবা সাইন থিটা জিরো। তাহলে এটা নাল ভেক্টর, এটা নাল ভেক্টর। যদি উভয়ের নাল না হয় তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো হতে পারে। তার মানে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু আমরা জিরো অর পাই বলবো। মিনস দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর যদি একই লাইনে চলে আসে, এখানে চলে এসো, বি আর এ কোইনসাইড করে যদি যাই তাহলে ভি ভেক্টরটি জিরো ভেক্টরে পরিণত হবে। কিংবা এই থিটাটা যদি পাই হয়ে যায়, মিনস এ ভেক্টর আর বি ভেক্টর থিটা পাই হয়ে যাচ্ছে, তো মানে কি বলতো, এ ভেক্টরের ডিরেকশন এই দিকে, বি ভেক্টরের ডিরেকশন এই দিকে, তাহলেও সাইন থিটা জিরো হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে প্রোডাক্ট ভেক্টরটি জিরো হচ্ছে। তাহলে প্রোডাক্ট ভেক্টরটি জিরো কখন কখন হতে পারে? এ ভেক্টর জিরো, বি ভেক্টর জিরো, থিটা জিরো, অর থিটা ইজ ইকুয়াল টু পাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট ভেক্টরগুলি জিরো হয়ে যেতে পারে। দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর তারা কোলিনিয়ার হোক বা প্যারালাল হোক, তারা যদি কোলিনিয়ার হয় বা প্যারালাল হয় তাহলে কেন ভেক্টর প্রোডাক্ট জিরো হচ্ছে সেটা আমরা সাইন থিটার ভ্যালু জিরো, ডিগ্রিতে জিরো আর পাইতে জিরো হয় সেখান থেকে বুঝেছি। জিওমেট্রিক্যাল এটা বোঝো, খুব ইন্টারেস্টিং, মজার, মন দিয়ে এটা বুঝতে হবে। হ্যাঁ, এই দেখো দুটো ভেক্টরস আছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দেখা যাচ্ছে এ, এটা এ আর এটা বি। দেখো ভেক্টরের দৈর্ঘ্য আমি নির্দিষ্ট রাখলাম। হ্যাঁ, এদের দৈর্ঘ্য, এটা ধরো যে দৈর্ঘ্য এটা তার থেকে একই দৈর্ঘ্যের নিচ্ছি না, আমি ভিন্ন দৈর্ঘ্যের নিচ্ছি। বুঝতে পারছো? যতটুকু দেখতে পাচ্ছ ততটুকু দৈর্ঘ্য পাবো। এটা কি এ আর এটা বি, এটা ভিন্ন দৈর্ঘ্যের আছে। যদি এই দুটোর ভেক্টর প্রোডাক্ট নির্ণয় করি, সাপোজ এইটা হলো আমার ভেক্টর প্রোডাক্ট। হ্যাঁ, এখন এই যে মাঝের অ্যাঙ্গেল, এদের দৈর্ঘ্য নির্দিষ্ট রাখলাম, মাঝের অ্যাঙ্গেলটা ধীরে ধীরে ছোট করতে থাকছি। আর এই যে ভেক্টরটি, এই ভেক্টরটি আস্তে আস্তে ধীরে ধীরে কমছে। বুঝতে পারছো আশা করি? কমছে কমছে, অ্যাঙ্গেল আস্তে আস্তে একদম টেন্স টু জিরো হয়ে যাচ্ছে, ভেক্টরটা জিরো ভেক্টরে পরিণত হয়ে গেল। অর্থাৎ প্রোডাক্ট ভেক্টরটা যদি জিরো ভেক্টর হয়ে যায় তাহলে এই যে এই দুটো ভেক্টর যখন একটা ভেক্টরে পরিণত হয়ে গেল, তাহলে এই ভেক্টরের সঙ্গে লম্বভাবে অবস্থান করবে জিরো ভেক্টরটি। অর্থাৎ এখানে লম্ব কথাটি না বলে অর্থোগোনাল কথাটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে সেই কারণে আমাদের এই প্রোডাক্ট ভেক্টরটি জিরো ভেক্টরে পরিণত হতে বাধ্য হয়েছে। তার কারণ কি? আমরা জানি যে দুটো এইরকম দুটো ভেক্টর একটা প্লেনে থাকবে, তাই না? আর সেই প্লেনের যে নর্মাল, সেই নর্মালের দিকে ভেক্টর প্রোডাক্ট ক্রিয়া করে। তাহলে যখন এই দুটো ভেক্টরস আমি আলাদা করে পাচ্ছি তখন একটা প্লেন আমার পাওয়াটা সুবিধা সহজ হয়ে গেল। তাহলে সেই নির্দিষ্ট প্লেনের উপর এটা পারপেন্ডিকুলার, অর্থাৎ নর্মাল এর দিকে ভেক্টর প্রোডাক্ট থাকবে, অর্থাৎ ভি ভেক্টরটি থাকবে। তাহলে এইটা যখন আমি আস্তে আস্তে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কমিয়ে ফেলছি
তখন এই মানটি ধীরে ধীরে কমছে, স্বাভাবিক। দেখো এটা যখন কোইনসাইড করে যাচ্ছে তখন তো আমার একটা সরলরেখায় পরিণত হলো, অর্থাৎ দুটো সরলরেখা সংপতিত হয়েছে। তাহলে তুমি প্লেনটাকে নির্দিষ্ট করবে কি করে? তার কারণ আমরা জানি যে একটা সরলরেখা দিয়ে অসংখ্য প্লেনস টানা যায়। যেমন ধরো ওই যে বই যেখানে সেলাই করা আছে, বইয়ের পেজগুলো যদি আমি এরকম রাখি, সাপোজ দেখো এই দেখো একটা বই, তো এখানে ঘিরে এরকম করে ঘুরছে না, এরকম করে ঘুরছে। তো দেখো এইটা হলো কি, এটা এইটা এটা এটা একটা লাইন, এই লাইন দিয়ে কতগুলো এরকম যত পেজ আছে ততগুলোই আমাদের প্লেনস আছে। তাহলে একটা লাইন দিয়ে কতগুলো প্লেনস টানতে পারি? অসংখ্য প্লেনস টানতে পারি। তাই দেখো এই লাইনটিতে আরও একটা লাইন সংকুচিত হয়েছে। তাহলে সেই দুটো লাইন কতগুলো প্লেনসে আছে, তার উত্তর কী হবে না অসংখ্য প্লেনসে আছে। আর আমরা জানি যে ভেক্টর প্রোডাক্ট মানে কি, যে দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট করছি সেই দুটো ভেক্টর যে প্লেনে থাকবে সেই প্লেনের উপরে লম্বভাবে অবস্থান করবে, অর্থাৎ এইভাবে অবস্থান করবে। আশা করি বুঝতে পেরেছো। তো এইটা লম্বভাবে অবস্থান করবে। যখন এটা কোইনসাইড করে গেল তখন এই দুটো সরলরেখা তো একটা সরলরেখায় পরিণত হয়েছে। তাই এই সরলরেখা দুটো একটা সরলরেখা, সেই সরলরেখার উপরে সরলরেখা দিয়ে কতগুলো প্লেনস টেনেছি? অসংখ্য প্লেনস। তাই অসংখ্য প্লেনসের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য আমার ভেক্টর প্রোডাক্টের ভ্যালু 0 ভেক্টরে পরিণত হতে হয়েছে। অর্থাৎ আমরা নর্মাল যেন চতুর্দিকে পাচ্ছি, আবার নর্মাল কোনো দিকেই পাচ্ছি না, বিষয়টা এটা দাঁড়াচ্ছে। আশা করি আমি কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি।